নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ভোটার তালিকার এসআইআর এর পর রাজ্যে বাদ পড়েছে অন্তত 10 লক্ষ ভোটারের নাম। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় এই ফল প্রকাশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে জানালেন শুভেচ্ছা বার্তা। কলকাতা মেট্রোর ব্লু লাইন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে শীঘ্রই আসছে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন। পুরো লাইনে টানেল ভেন্টিলেশন থেকে স্টেশন কুলিং সবই নতুন করে সাজানো হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। ভারতীয় রেলের গতি, নিরাপত্তা ও যাত্রী সেবায় আসছে পরিবর্তন। 16টি ট্রেনে বদলানো হচ্ছে পুরনো আইসিএফ কোচ, তার বদলে লাগানো হবে আধুনিক স্টেনলেস স্টিলের এলএইচপি কোচ। বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। মতুয়াগড়ে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়া নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহেই মঙ্গলবার মতুয়াগড়ের সভা থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন প্রশাসনিক প্রধানের। বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। মতুয়াগড় ঠাকুরনগরে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা মাস, তার আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া করা নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহেই মঙ্গলবার ঠাকুরনগরে সভা করেন মুখ্যমন্ত্রী, আর সেই সভা থেকেই ভোটের ঠিক কয়েক মাস আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে বাংলায় কথা বললে যেভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও সরব হন প্রশাসনিক প্রধান। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকেও তোপ দাগেন তিনি। স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। কোথাও ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এমনকি বাংলায় কথা বলায় কর্মক্ষেত্রেও হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্তত এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এসআইআর ইস্যুতে ফের একবার বাংলা এবং বাঙালি অস্মিতায় শান দিলেন তিনি। এসআইআর প্রতিবাদে মঙ্গলবার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন, আর সেই সভা থেকেই তৃণমূল নেত্রী বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশ হিসেবে বাংলাদেশকে আমি ভালোবাসি, কারণ আমাদের ভাষা এক। যারা বাংলাদেশি তারা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কি করে বদলাবে? প্রশ্ন প্রশাসনিক প্রধানের। এরপরেই তার অভয় বার্তা, ভয় পাবেন না, বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষা এক। জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগরে যান না, ভাষার টান আলাদা। বনগাঁয় ভাষার টান আলাদা। চলে যান আপনি বর্ধমানে, ভাষার টান আলাদা। চলে যান মালদায়, ভাষার টান আলাদা। চলে যায় বাঁকুড়া, পুরুলিয়ায়, ভাষার টান আলাদা। কত রকম ভাষা, কত রকম বৈচিত্র্য। তাই তো সেই কথা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসেছি, ভয় পাবেন না। পাশাপাশি বাংলায় দ্রুত এসআইআর করা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এসআইআর করতে হবে না আমরা বলিনি, আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে 3 বছর সময় লাগে, আপনারা 2 মাসে করতে চাইছেন। নির্বাচনের আগে গায়ের জোর দেখিয়ে বাংলায় এসআইআর করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তৃণমূল নেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে আগেই চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 2টি চিঠির পরই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডাকল নির্বাচন কমিশন।
সোমবার দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছিলেন তিনি। পরপর দুটি চিঠির পরেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার 5 সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে আসতে বলা হয়েছে দিল্লির নির্বাচন সদনে। এক বিবৃতিতে প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত আলাপ চালিয়ে যেতে তারা আগ্রহী। সেই সূত্রে তৃণমূলের প্রতিনিধি দলকে সকাল 11টায় আয়োজিত বৈঠকে ডাকা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির সঙ্গে আরও 4 জন সদস্য এই বৈঠকে যোগ দিতে পারবেন। পাশাপাশি দলের পক্ষ থেকে বৈঠকে কারা উপস্থিত থাকবেন তাদের নাম ও ব্যবহৃত গাড়ির বিবরণ কমিশনের নির্ধারিত ইমেল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। তৃণমূলের নেতৃত্বে গত 23 নভেম্বর নির্বাচন কমিশনকে চিঠি লিখে সাংসদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিলেন। তার আগে জুলাই মাসে কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আরও সুগঠিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করার প্রস্তাবও দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ইস্যুতে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছিলেন? মমতা দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তিও তুলেছিলেন। প্রথম, সদস্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিইও দফতরের তরফে বাইরে থেকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ। 2 নম্বর, বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমেও কাজ চলছে স্বাভাবিকভাবেই। তাহলে হঠাৎ করেই সিইওর দফতরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যে দায়িত্ব এতদিন জেলা স্তরের অফিসাররা সামলাতো তা হঠাৎ করেই কেন্দ্রীয়ভাবে সিইওর দফতরে কেন নিতে চাইছে? এই সিদ্ধান্তকে তিনি সময়সূচি ও উদ্দেশ্য দুটি সন্দেহজনক বলে আখ্যা দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। জন সাংসদের প্রশ্নের উত্তর দিয়ে কমিশন নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুক, লাইভ বৈঠক চাইছেন অভিষেক। জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে জোরদার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ ডেরেক ওব্রায়েন প্রথমে 23 নভেম্বর কমিশনকে চিঠি পাঠিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছিলেন। সেই আবেদন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর দুটি সতর্কতামূলক চিঠির পর অবশেষে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লি নির্বাচনী সদনে 5 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকাও হয়েছে। কিন্তু এই আমন্ত্রণকে কেন্দ্র করে আরও বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার দাবি, যদি নির্বাচন কমিশন সত্যি স্বচ্ছতা ও নিরপেক্ষতার কথা বলে তবে মাত্র 5 জনের বদলে 10 সাংসদের সামনে আলোচনা করতে আপত্তি কোথায়? সোশ্যাল মিডিয়ায় তার বার্তা, সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। অভিষেক জানিয়েছেন, তৃণমূল প্রতিনিধি দল কমিশনের কাছে মাত্র 5টি স্পষ্ট প্রশ্ন রাখতে চায়। তার জবাব দিতে চাইলে বিরোধীদের সামনে লুকোছাপার প্রয়োজন নেই। তার প্রস্তাব, বৈঠক যদি সত্যি খোলামেলা হয় তবে সেটি সরাসরি লাইভ সম্প্রচার করা হোক, যাতে দেশবাসী পুরো প্রক্রিয়াটি দেখতে পান। এদিকে রাজনৈতিক মহলও এই ঘটনা প্রবাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে কমিশনের দুটি উদ্বেগজনক সিদ্ধান্তকে কেন্দ্র করে যে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিলেন, তারপরই কমিশনের তরফে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের মত। তবে কমিশনের এই পদক্ষেপ সত্ত্বেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ক্ষোভ কিছুতেই কমছে না। তাদের অভিযোগ, স্বচ্ছতার দাবি করা কমিশনের আচরণ বারংবারই প্রশ্ন তুলছে আসলে তারা কতটা নিরপেক্ষ। প্রসঙ্গত, সোমবার দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি তুলেছিলেন। এক, সদ্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরের তরফে বাইরে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ। 2, বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব।
মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কাজও চলছে স্বাভাবিকভাবে। তাহলে হঠাৎ করেই সিও দপ্তরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর রাজ্যে বাদ পড়ছে অন্তত 10 লক্ষ ভোটারের নাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন। এসআইআর শুরুর পর কমিশন জানিয়েছিল বর্তমান রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,66,00,000-এর অধিক। ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজও চলছে। সোমবার সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে মোট 4,55,00,000 ফর্ম। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর কতজনের নাম বাদ যাবে? এসআইআর শুরুর প্রথম থেকেই এই নিয়ে বেড়েছিল জল্পনা। গেরুয়া শিবিরের নেতারা নানা সংখ্যা বলেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানান, এখনো পর্যন্ত 4,55,00,000 ফর্ম ডিজিটাইজ হয়েছে। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের পর 10 লক্ষ নাম বাদ পড়েছে। কমিশন সূত্রে খবর, ডিজিটাইজেশনের ভিত্তিতে যে 10 লক্ষের নাম বাদ গিয়েছে তার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার, এছাড়াও স্থানান্তরিত ভোটারও রয়েছে। আবার অনেকে এনুমারেশন ফর্ম নেননি কিংবা নিলেও বিএলওকে ফর্ম জমা দেননি। উত্তর কলকাতায় 10% নাম বাদ পড়েছে বলে খবর। কমিশনের বক্তব্য, প্রতি বছর ভোটার তালিকা আপডেটের জন্য সামারি রিভিশন হয়, সেখানে অনেক মৃত ভোটারের নাম বাদ পড়ে। সব মিলিয়ে কতজনের নাম এসআইআর এর শেষে বাদ পড়বে তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কমিশন সূত্রে খবর, হিয়ারিং এর পরেও অনেকের নাম বাদ পড়তে পারে। ফলে ঠিক কতজনের নাম বাদ পড়বে তা নিয়ে এখনই আন্দাজ করা মুশকিল। হাই নিউজ নেটওয়ার্ক। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হয়েছিল গত 7 সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় এই ফল প্রকাশ। ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে জানালেন শুভেচ্ছা বার্তা। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হয়েছিল গত 7 সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় এই ফল প্রকাশ। westbengalssc.com, wbsschelpdesk.com ওয়েবসাইটে গিয়ে মিলছে এই ফল। নিজেদের রোল নম্বর দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল জানতে পারছেন চাকরি প্রার্থীরা। চলতি মাসের শুরুতেই প্রকাশ হয়েছে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল। সেখানে ইন্টারভিউতে ডাক না পেয়ে অনেকেই এই ফলের দিকে তাকিয়েছিলেন। প্রাথমিকভাবে ফলাফল বা আনসার কি নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা নিয়ে সমস্যা তৈরি হলেও কিছুক্ষণেই তা মিটে যায়। কয়েক লক্ষ মানুষ একসঙ্গে ওয়েবসাইট খুলে ফল দেখার চেষ্টা করছেন বলে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিক সূত্রে খবর। তবে রাত 8টার পর থেকে ফল দেখতে কোনোই সমস্যা হয়নি। প্রাথমিক ইন্টারভিউ লিস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত শিডিউল দ্রুত জানিয়ে দেবে কমিশন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময় মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরি প্রার্থীদের কাছে আবেদন সবকিছু স্বচ্ছতা ও নিয়ম মেনেই হবে, ভরসা রাখুন। উল্লেখ্য, এবার মোট 11টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল। এজন্য শূন্য পদের সংখ্যা ছিল 23,212টি। যদিও পরে সেই আসন বাড়বে বলেই জানা গিয়েছে। কমিশন আগেই জানিয়েছিল, যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্য পদের আসনের সংখ্যা কম, তাই আগে সেখানে ভেরিফিকেশন শেষ করা হবে। সেই মতোই 4 ডিসেম্বর একাদশ এবং দ্বাদশ যাবতীয় প্রক্রিয়া শেষ হলে তারপর নবম ও দশমের নিয়োগের জন্য ভেরিফিকেশন শুরু হবে। শূন্য পদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা হলে সেই বিষয়টিও ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়ার আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আন্দোলনকারী অনেকেই একাদশ দ্বাদশের মতো নবম দশমের তালিকাতেও নাম তুলতে পারেনি বলে ক্ষোভ জানিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, লিখিত পরীক্ষা একাদশ দ্বাদশে বহুজনই 60-এর মধ্যে 60 কিংবা 59 পেয়েছেন, তবু তাদের ইন্টারভিউর ডাক আসেনি।
অভিযোগ, অভিজ্ঞতা বোনাস 10 নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। শিয়ালদা ডিভিশনে টিটিই সেজে অর্থ আদায়। এরপরই টিকিট পরীক্ষকের জন্য চালু করা হলো আইডেন্টিফিকেশন ব্যাচ। এই ব্যাচই কোনো টিটির প্রকৃত পরিচয়ের সরকারি প্রমাণ। শিয়ালদা ডিভিশনে টিকিট পরীক্ষক সেজে প্রতারণার ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই যাত্রীরা অভিযোগ করেছেন নকল টিটি পরিচয় ব্যবহার করে অর্থ আদায় করছে অসাধু চক্র। সেই দৌরাত্ম্য রুখতেই অবশেষে বড়সড় পদক্ষেপ করল ইস্টার্ন রেলওয়ে। টিকিট পরীক্ষকদের জন্য চালু করা হলো বিশেষ ইউনিক আইডেন্টিফিকেশন ব্যাচ। এই ব্যাচই এখন কোনো টিটির প্রকৃত পরিচয়ের সরকারি প্রমাণ। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন শিয়ালদা ডিভিশনে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মিনা। তার তত্ত্বাবধানেই ডিআরএম রাজীব সাক্সেনার নির্দেশে ব্যাচ ব্যবহার চালু হয়। নিয়মও স্পষ্ট, ডিউটিতে থাকা প্রত্যেকটি টিটিকে এই ব্যাচ পড়তেই হবে, কোনো ব্যতিক্রম নয়। ফলে যাত্রীরা এখন চোখের দেখাতেই বুঝতে পারবেন কার সামনে টিকিট দেখানো উচিত আর কার নয়। ইতিমধ্যেই এই বাস্তব ফলও হাতে এসেছে। ব্যাচ ছাড়াই ট্রেনে ঘোরাঘুরি করছিল এমন বেশ কয়েকজন ভুয়ো টিটিকে ধরে ফেলেছেন রেলকর্মী এবং যাত্রীরা মিলিতভাবে। রেল সূত্রের দাবি, নতুন ব্যবস্থা চালু হতেই যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি সতর্ক হয়েছেন। অভিযোগের সংখ্যা কমছে আর সন্দেহজনক আচরণ দেখলে যাত্রীরা সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানাচ্ছেন। রেলের তরফে স্পষ্ট বার্তা, যাত্রী নিরাপত্তা এবং পরিষেবার স্বচ্ছতা নিশ্চিত করাই প্রথম লক্ষ্য। টিকিট চেকিংয়ের মতো সংবেদনশীল জায়গায় দুর্নীতি বরদাস্ত করা হবে না। নকল টিটি চক্রকে নির্মূল করতেই ইউনিক ব্যাচ ব্যবস্থা কার্যকর হবে বলে আশা কর্তৃপক্ষের। সঙ্গে যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে, ট্রেনে টিকিট পরীক্ষা করতে এলে টিটি ইউনিক ব্যাচটি দেখে নেবেন। কোনো সন্দেহ হলে নিকটবর্তী রেলকর্মী বা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। কর্তৃপক্ষের মতে যাত্রীর সচেতনতা থাকলে প্রতারণা অনেকটাই কমবে। শিয়ালদা ডিভিশন জানিয়েছে, যাত্রী পরিষেবা ও নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগই শেষ নয়। ভবিষ্যতে আরও একাধিক আধুনিক পদ্ধতি ও পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু আপাতত ভুয়ো টিটি দমনে এই ইউনিক ব্যাচই হয়ে উঠেছে সবচেয়ে কার্যকর অস্ত্র। রেলের এক আধিকারিকের কথায়, ট্রেনে ওঠা যাত্রীকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই ব্যাচ ব্যবস্থা সেই দায়িত্বই আরও দৃঢ় করছে। হাই নিউজ নেটওয়ার্ক। সেবক রংপুর রেলপথের 85% কাজ শেষ। রেলকর্তারা জানিয়েছেন, সব ঠিক থাকলে 2027 সালে ডিসেম্বরের মধ্যে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। সঙ্গে আরও 2টি রেল প্রকল্পের জন্য সমীক্ষা চলছে বলে খবর। সেবক রংপুর রেলপথের 85% কাজ শেষ। রেলকর্তারা জানিয়েছেন, সব ঠিক থাকলে 2027 সালের ডিসেম্বরের মধ্যে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আরও 2টি রেল প্রকল্পের জন্য সমীক্ষা চলছে। একটি গ্যাংটক শহরের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণ এবং অন্যটি মেল্লি ও ডেন্টামকে রেলপথে যুক্ত করা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান সংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সিকিমের সংবাদ মাধ্যমকে জানান, সেবক রংপুর রেলপথের 85% কাজ শেষ হয়েছে। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলেছে। রেলপথটি 45 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে 86% সুড়ঙ্গ পথ দিয়ে তৈরি। প্রকল্পটিতে 5টি স্টেশন এবং 22টি সেতু রয়েছে। 19টি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি স্টেশন এবং সেতুগুলির নির্মাণ কাজ আগামী বছরের মধ্যে শেষ করা হবে। 8 নম্বর এবং 10 নম্বর সুড়ঙ্গ পথের কাজ 2027 সালের মধ্যে শেষ হয়ে যাবে। ওই বছরের ডিসেম্বরের মধ্যে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, আরও 2টি রেল প্রকল্পের জন্য সমীক্ষা চলছে। একটি রেলপথে গ্যাংটকের সঙ্গে যোগাযোগ ও অন্যটি মেলি এবং ডেন্টামকে যুক্ত করা। ভারত ভুটান রেলপথে যোগাযোগ সম্পর্কে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক জানান, 2টি প্রস্তাবিত রেলপথের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। 1 বছরের মধ্যে ওই কাজ শেষ হবে। এরপর টেন্ডার আহ্বান করা হবে এবং ভারতীয় রেলওয়ে 2029 সালের মধ্যে ভুটানে ককরাঝাড় গেলেফু প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশনগুলির উন্নয়ন সম্পর্কে শর্মা জানান,
উত্তর পূর্বাঞ্চলের 7টি স্টেশনে এবং উত্তর পূর্বাঞ্চলীয় রেলওয়ের আওতাধীন 92টি স্টেশনে উন্নত যাত্রী পরিষেবা সহ আধুনিকীকরণ করার কাজ চলছে, যার মধ্যে রয়েছে ওয়েটিং রুম, উন্নত পার্কিং ব্যবস্থা, সার্কুলেটিং এরিয়া, নিরাপত্তার জন্য ডেডিকেটেড কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা নজরদারি সহ উন্নত সিসিটিভি নেটওয়ার্ক এবং প্যানিক বাটন থাকছে। ওই বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা ফিডকে ফোকাসে আনবে সেই ব্যবস্থাও করা হচ্ছে। রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীদের আরও শক্তিশালী করতে বডি ক্যামেরার মতো আধুনিক সরঞ্জামও দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। অযোধ্যার আকাশে সগর্বে উঠছে ধর্মধ্বজ। ধ্বজা উত্তোলন করে আবেগ আপ্লুত মোদি জানিয়ে দিলেন, শতাব্দী প্রাচীন ক্ষত আজ জুড়ালো। সেই সঙ্গে তার দাবি, আগামী কয়েকশো বছর ধরে উঠতে থাকবে এই নিশানা। অযোধ্যার আকাশে সগর্বে উঠছে ধর্মধ্বজ। ধ্বজা উত্তোলন করে আবেগ আপ্লুত মোদি জানিয়ে দিলেন, শতাব্দী প্রাচীন ক্ষত আজ জুড়ল। সেই সঙ্গে তার দাবি, আগামী কয়েকশো বছর ধরে উঠতে থাকবে এই নিশান। বেলা 11:50 নাগাদ শুরু হয় ধ্বজা আরোহণের পর্ব। নিচ থেকে ধীরে ধীরে মন্দির সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময়ে আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়েছিলেন মোদি। ধ্বজা আরোহণের পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার করলেন প্রধানমন্ত্রী। তারপর ফুল উৎসর্গ করেন মোদি ভাগবত দুজনেই। পরে সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শতাব্দী প্রাচীন ক্ষতে আজ প্রলেপ পড়ল, বহু শতকের যন্ত্রণার অবসান। শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পেল, আজ সেই যজ্ঞের সমাপ্তি, যার আগুন 500 বছর ধরে জ্বলছিল। সেই যজ্ঞ এক মুহূর্তের জন্য বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি। সেই সঙ্গে মোদি আরও বলেন, আজ অযোধ্যা শহরে ভারতের সংস্কৃতি চেতনার আরও এক শীর্ষবিন্দুর সাক্ষী থাকল। আজ সমগ্র ভারত, সমগ্র বিশ্ব রাম নামে আচ্ছন্ন। প্রতিটি রাম ভক্তের হৃদয়ে রয়েছে অতুলনীয় তৃপ্তি, সীমাহীন কৃতজ্ঞতা, অপরিসীম আনন্দ। উল্লেখ্য, গত বছর 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার মন্দিরে। তবে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। প্রায় 2 বছর পর মন্দির নির্মাণ শেষ হয়েছে। অর্থাৎ এই মন্দিরে এবার পুরোপুরিভাবে রামলালার ধর্মীয় আবাসনে রূপান্তরিত হলো। এই বিষয়টিকে দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা বলে অভিহিত করেছেন পুরোহিতদের একাংশ। কারণ ধ্বজা আরোহণের পর মন্দিরে 44টি দরজায় খুলে দেওয়া হবে ধর্মীয় আচারের জন্য। আর এমন মুহূর্তে আবেগঘনভাবে ভাসলেন প্রধানমন্ত্রী মোদি। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভার প্রধান বিষয় ছিল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং গুরুত্ব। সেখানে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন দিল্লির দূত সুকান্ত। সোমবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভার প্রধান বিষয় ছিল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং গুরুত্ব। সেখানে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন দিল্লির দূত সুকান্ত। বৈঠক শেষে তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত এই আলোচনায় সভায় যোগদান করতে পেরে সম্মানিত। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি আমি সুস্পষ্টভাবে তুলে ধরেছি। জানা গিয়েছে, বৈঠকে সুকান্ত মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। প্রথমত, বহুভাষিক এবং সহজলভ্য শিক্ষা। দ্বিতীয়ত, শিক্ষায় আধুনিক প্রযুক্তির স্মার্ট সরঞ্জামের ব্যবহার। তৃতীয়ত, উচ্চশিক্ষায় উদ্ভাবন এবং চতুর্থত, ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ করে তোলা। একই সঙ্গে বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির জন্য ভারত যে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সে কথাও তিনি তুলে ধরেছেন। উল্লেখ্য, 24শে নভেম্বর অর্থাৎ সোমবার থেকে ব্রাতিস্লাভায় অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং স্লোভাকিয়া সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই আলোচনা সভা। চলবে 25শে নভেম্বর পর্যন্ত। বিশ্বের মোট 38টি দেশের প্রতিনিধিরা যেখানে যোগ দিয়েছেন বলে খবর। এই সভাতেই ভারতের প্রতিনিধিত্ব করছেন সুকান্ত মজুমদার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই।
নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।